ফুরফুরে মেজাজে অবনীর ঘরের দিকে এগিয়ে যায় আরোহী। ভেতরে প্রবেশ করতেই অবনীর সাথে শুভকে দেখে খানিকটা চমকালো সে। তাদের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়ায় দরজার সামনে। আরোহীর আগমনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ। অবনী তাকে আটকাতে দেখেই কি হচ্ছে বুঝতে সমস্যা হলো না আরোহীর। শুভর সাথে আজও মজা নিচ্ছে অবনী। শুভকে সহজ সরল পেয়ে প্রায়ই এমন করে সে। এটা আরোহীর অজানা নয়। একটা শ্বাস ছেড়ে ভেতরে প্রবেশ করে আরোহী। শুভর দিকে চেয়ে বলে, আপনি এখন যেতে পারেন। সম্মতিসূচক মাথা নেড়ে নিচু দৃষ্টিতে রুম ত্যাগ করে শুভ। আরোহী খানিকটা বিরক্তি নিয়ে অবনীর দিকে চেয়ে বলে, ছেলেটার সাথে আজও শুরু করছিস? বিপরীতে খিলখিল করে হেসে ওঠে অবনী। হাস্যোজ্জ্বল মুখে হাত রেখে বলে, মাঝে মাঝে তার সাথে মজা নিতে কিন্তু হেব্বি লাগে। বেচারার মুখটা কিন্তু একদম দেখার মতো হয়। না পারে কিছু কইতে, না পারে সইতে। অবনীর মুখে এখনো হাসি, যেন খুব মজাদার একটা জোকস বলে এসেছে। বিপরীতে হাসলো না আরোহী, উল্টো অবনীকে শাসনের স্বরে বলে, এসব কি অবনী? মজা করবি ঠিক আছে, তাই বলে আজ একটু বেশি হয়ে গেল না? আমি না হয় এই বিষয়টা বুঝলাম, কিন্তু আমার জায়গায় অন্য কেউ যদি রুমে তোদের একসাথে দেখতো তখন শুভ ভাইয়ের সাথে কি হতো তা বুঝতে পারছিস? হাসি থামালেও পুরোপুরি থামেনি অবনীর। হালকা হাসি ধরে রেখে বলে, কিছুই হতো না, আমি অজুহাত তৈরি করেই রেখেছিলাম। কেউ দেখলে বলতাম আমি ডেকেছি। শুভ ভাই এখানে ড্রেসিং টেবিলটা ঠিকঠাকভাবে সেট করে দিতে এসেছিল, সিম্পল। আরোহী পুনরায় একটা শ্বাস নিয়ে বলে, আজ তো একটা পাগল তুই। এই শুভ ভাই তোর জন্য একদিন বিপদে পড়বে, আমি বলে রাখলাম। এ ব্যাপারে আর কথা আগালো না তাদের মাঝে। অবনী প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা তুই তো এই সময় পড়ার টেবিলে থাকার কথা, এখানে আসার কথা না। এসেছিস যেহেতু নিশ্চয়ই বিশেষ কিছু আছে, তাই না? কিছু বলল না আরোহী, চুপ রইল কিছু সময়। পাশ থেকে অবনী কিছুটা কৌতূহল নিয়ে আরোহীর একটা হাত চেপে ধরল, টেনে নিয়ে খাটের উপর বসিয়ে বলে, বোন কি হয়েছে বল না প্লিজ। রুম থেকে বেরিয়ে সময় নষ্ট করেনি শুভ। দ্রুত পায়ে ইব্রাহিম তালুকদার ও আকাশের আলোচনা স্থলে গিয়ে দেখে আকাশ নেই। ইব্রাহিম তালুকদার একা বসে আছে, মানে তাদের আলোচনার পরিসমাপ্তি ঘটেছে। একটা তপ্ত শ্বাস ছেড়ে চোখ বুজে নিল শুভ। অতঃপর স্বাভাবিকভাবে ইব্রাহিম তালুকদারের সামনে এগিয়ে কফির মগগুলো ট্রেতে তুলে নিল। অতঃপর নীরবে প্রস্থান করলো সেখান থেকে। সাত সকালে ইন্টারভিউর উদ্দেশ্যে বের হয় রাজ। বড় ইন্ডাস্ট্রি, সবকিছু রুলস অনুযায়ী পরিচালনা হওয়ায় সকাল 8টার মাঝেই শুরু হয় সম্পূর্ণ কার্যক্রম। 8:30টায় সেখানে পৌঁছে যায় রাজ। তার সকল বিজনেস পরিচালনা করা ইকবাল সানিও এসেছে মাত্র। গাড়ি থেকে নামতেই রাজকে গেট দিয়ে প্রবেশ করতে দেখে হচকচিয়ে যায় সে। তার সামনে দিয়ে হেঁটে যায় রাজ। সম্মানসূচক রাজের দিকে তাকালেই হালকা হাতের ইশারায় তাকে থামিয়ে দিল রাজ, কিন্তু তার দিকে ফিরে তাকায়নি। দ্রুত পায়ে ভেতরের দিকে এগিয়ে যায় সে। পুরো শরীর যেন মৃদু কেঁপে উঠল ইকবাল সানির, কারণ রাজ কখনোই এভাবে আসে না। আজ এসেছে মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নয়তো কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কি সেটা ভাবতেই দুরু দুরু বুকে ভেতরের দিকে অগ্রসর হয় সেও। ইকবাল সানি ভেতরে প্রবেশ করতেই সকল কর্মকর্তারা সম্মান জানাতে ব্যস্ত হয়ে ওঠে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। মাথা ভর্তি টেনশন নিয়ে লিফটের দিকে এগিয়ে যায় সে। 10 মিনিট ধরে ইন্টারভিউ কক্ষের বাইরে পায়চারি করছে ইকবাল সানি। অন্য সময় হলে নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করতে পারলেও আজ পারছে না, কারণ ভেতরের রাজের উপস্থিতি তাকে ভাবাচ্ছে খুব। 15 মিনিটের মাথায় বেরিয়ে আসে রাজ। বের হতেই আরেকটা ছেলে প্রবেশ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। হাতের ইশারায় ইকবাল সানিকে ডেকে আড়ালে নিয়ে গেল রাজ। সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন। কৌতূহলের সাথে দুশ্চিন্তায় মাথা ভার হয়ে আছে ইকবাল সানির, কারণ রাজকে কিছুটা অস্বাভাবিক আর রাগান্বিত দেখাচ্ছে আজ। রাজ নিজের ক্রোধকে চেপে রেখে শান্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কবে থেকে সব শুরু করেছো? তীব্র কৌতূহলী দৃষ্টিতে তাকালো ইকবাল সানি, যেন কথাটার মানে বুঝতে পারেনি সে। রাজ পুনরায় বলে, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের ডিটেলস চাই আমি, আর তারা তোমার কতটুকু বিশ্বস্ত? ইকবাল সানি কোনো সংকোচ ছাড়াই বলে, তারা সবাই মোটামুটি বিশ্বস্ত। আমাদের কোম্পানিতে 5 বছর ধরে কর্মরত আছে। কেন স্যার, কিছু হয়েছে কি? রাজ পুনরায় ইকবাল সানির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, অভিযোগ এসেছিল এখানে ইন্টারভিউ নামে ঘুষ বিনিময়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, তাই সত্যতা যাচাই করতে নিজেই আসলাম, আর অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছি। তীব্রভাবে চমকালো ইকবাল সানি। এর আগে এমন কিছুই ঘটেনি। পুরো দেশ জুড়ে নামকরা কোম্পানি এটা। দেশের বিভিন্ন জায়গায় আরজে গ্রুপের শাখা থাকায় সব দিক দেখাশোনা করতে হয় তাকে, আর প্রতিটি শাখায় বিশ্বস্ত লোকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। হয়তো এটারই সুযোগ নিচ্ছে তারা। ইকবাল সানির সম্পর্কে সবই জানে রাজ, তাই তার দিকে সন্দেহের তীর নিক্ষেপ করেনি। তাকে অবাক দেখে রাজ ফের প্রশ্ন করে, গতকাল থেকে এই অবধি কতজন নিয়োগ দেওয়া হয়েছে? এখন অবধি 17 জন। এই পদে মোট 72 জনের সার্কুলার দেওয়া হয়েছিল। সবাইকে সাসপেন্ড করো। সাথে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের থেকে ঘুষ নেওয়ার সব টাকা ফেরত নিয়ে পুলিশ আসলে তাদের হাতে তুলে দিবে সবাইকে। আর 17 জন যত টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের সেই টাকার অর্ধেক ফেরত দিবে, যেন এটা তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকে। নয়তো এখান থেকে রিজেক্ট হয়ে অন্য কোথাও সেই ঘুষ দিয়ে পুনরায় যোগ্য লোকদের স্থান দখল করে বসবে। বাকি অর্ধেক টাকা তাদের শিক্ষা হলে 3 মাস পর ফেরত দিবে। সবটা বুঝে নিল ইকবাল সানি। রাজ কিছু সময় নিশ্চুপ থেকে পুনরায় বলে, আপাতত ইন্টারভিউ স্থগিত করো।
আমি নিজেই ইন্টারভিউ দিয়ে যোগ্যতার বাছাই করে নিয়োগ দিব। জি স্যার বলেই মাথা নাড়ালো ইকবাল সানি। রাজ ফেরার সময় রাগান্বিত দৃষ্টিতে ইকবাল সানির দিকে চেয়ে বলে, তোমাকেও এই গাফলতির হিসেব করতে হবে, আমার ফেরার অপেক্ষায় থেকো। বলেই পুনরায় সাধারণ ভাব নিয়ে বেরিয়ে গেল রাজ, যেন কিছুই হয়নি। ঠায় দাঁড়িয়ে রইল ইকবাল সানি। তাই কিছুটা লুজ করে পরপর কয়েকটা শ্বাস নিল সে। অতঃপর টিস্যু হাতে মুছে নিল কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। আজ কলেজে উপস্থিত ছিল না আরোহী। বিকেল হতেই কোচিংয়ের উদ্দেশ্যে বের হয় সে। এদিকে কোচিং সেন্টারের সামনে এসে বাইক থামায় রাজ। হেলমেট খুলতেই তার দৃষ্টি পড়ে হিজাব পরিহিত এক রমণীর উপর। আগের তুলনায় আজ একদম অন্যরকম লাগছে আরোহীকে। পুরো শরীর যেন কালো রঙে ঢেকে আছে তার। রাজের দেওয়া কালো হিজাবের সাথে হাতে কালো রঙের গ্লাভসও পরে এসেছে আজ। মাথায় অর্ধেক ঘোমটা দিয়ে সামনের দিকে চুল উন্মুক্ত রাখা মেয়েটা হিজাবে মুড়িয়ে নিয়েছে নিজের সুন্দর চুলগুলো। মায়াবী চোখজোড়া ব্যতীত কিছুই প্রকাশিত নয়। অন্য কেউ হয়তো হুট করে দেখলে তাকে চিনতেও হিমশিম খেয়ে যাবে, কিন্তু রাজ ঠিকই চিনে নিয়েছে তাকে, তার দেওয়া সেই হিজাবটার মাঝে, আরোহীর মায়াভরা দৃষ্টির মাঝে। কিছু সময় স্থির দৃষ্টিতে সেদিকটায় চেয়ে রইল রাজ, যেন অদ্ভুত এক মুগ্ধতায় জীবনের প্রথমবার তার দৃষ্টি কারো উপর আবদ্ধ হয়েছে। কিছু সময়ের জন্য সেই দৃষ্টি সরানো যেন বিরাট বড় অপরাধ হিসেবে গণ্য হবে আজ। যেন আজ কোনো কারণ ছাড়াই আরোহীকে বলতে ইচ্ছা হচ্ছে আজ থেকে হিজাবই পড়বে সবসময়, কারণ আজকের এই সৌন্দর্য যেন তলোয়ারের ন্যায় কোনো অনুভূতিহীন মানুষের হৃদয়কেও দ্বিখণ্ডিত করে দেওয়ার ক্ষমতা রাখে। একটা মেয়ে যদি কখনো বুঝতে পারত হিজাব পরলে তাকে কতটা সুন্দর ও মায়াবী দেখায়, তাহলে হিজাবই হতো তার সবচেয়ে প্রিয় বস্ত্র, পর্দাই হতো তার সবচেয়ে প্রিয় সাজ। রাজকে লক্ষ্য করে তার দিকে তাকায় আরোহী। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নেয় রাজ। বিষয়টা বুঝতে পেরে খুব বেশি বেগ পেতে হয়নি আরোহীকে। অনুভূতিহীন মানুষটার অনুভূতি মিশ্রিত দৃষ্টি যেন হৃদয়ে এসে হাতছানি দিয়ে যায় এক মুহূর্তের জন্য। আচমকাই যেন এক অন্যরকম ভালো লাগায় মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মায়াবী চোখজোড়াও যেন সেই হাসির ঝিলিক ছড়াতে ব্যস্ত। নিচের দিকে তাকিয়ে চোখ বুজে নিল রাজ। কেন জানি নিজের প্রতি তীব্র রাগ হচ্ছে তার, হয়তো দৃষ্টির অবাধ্য হয়ে কোনো নারীর প্রতি আবদ্ধ হয়ে থাকার কারণে, সেই মানুষটার জন্য বুকের ভেতর আচমকাই চিনচিন করে কেঁপে ওঠার কারণে নিজের আবদ্ধ বিদ্রোহী অনুভূতিগুলোর প্রতি তীব্র রাগ হচ্ছে আজ। সন্ধ্যা পার হয়ে এলো। কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে আকাশ। হালকা নাস্তা শেষে ঘরের বাইরে হাঁটাহাঁটি করছে সে। সুইমিং পুলের পাশে এসে স্থির হয়ে দাঁড়ালো সে। ইব্রাহিম তালুকদারও এসে দাঁড়ালো তার পাশে। অতঃপর পুনরায় হাঁটতে ব্যস্ত হয়ে পড়ে দুজন। ফাঁদ সম্পর্কিত আলোচনা যা রুশানের জন্য প্রস্তুত করা হয়েছে। ইব্রাহিম তালুকদার সেই সম্পর্কে জানতে চাইলে আকাশ বলে সব প্ল্যান মোতাবেক ঠিকঠাক ভাবেই আছে। নিশ্চয়ই আগামীকাল সকালে রুশানের মৃত্যুর খবর ছাপা হবে পত্রিকায়। ইব্রাহিম তালুকদার হালকা মাথা নেড়ে বলে, ভালো, কিন্তু গোডাউনে তাকে না মেরে অন্য কোথাও ফাঁদ পাতলি কেন? আর তুই নিজে না গিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলি কেন? আকাশ দাঁড়ালো, বাবার দিকে চেয়ে বলে, প্রথমত গোডাউনের রুশানের সমাপ্তি হলে পুলিশ তোমাকে এসে ধরবে, কারণ তোমার গোডাউন তল্লাশিতেই বের হয়েছে সে। দ্বিতীয়ত, আমি যদি নিজে রুশানকে মারতে যাই এবং কোনোভাবে রুশান বেঁচে গেলে সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আকাশের কথা শেষ হতেই ইব্রাহিম তালুকদার বলে, তাহলে কাকে এই দায়িত্ব দিচ্ছিস? স্নিগ্ধা। মেয়ে? চমকালো ইব্রাহিম তালুকদার। আকাশের দিকে চেয়ে পুনরায় বলে, একটা মেয়ে কি করে এত বড় দায়িত্ব সামলাবে? তুই কি পাগল হয়েছিস আকাশ? মৃদু হাসলো আকাশ। অতঃপর বাবার দিকে চেয়ে বলে, তুমি শুধু স্নিগ্ধার নামই শুনেছ, তার সম্পর্কে কিছুই জানো না। রুশানকে মারতে পাঠানো ছেলেগুলোর নেতৃত্ব দিবে সে। ফলাফল কিছুক্ষণ পরেই শুনতে পাবে। একটু ভাবলো ইব্রাহিম তালুকদার, হয়তো একটা মেয়ের উপর ভরসা রাখতে পারছে না সে। কিছু সময় নিশ্চুপ থেকে আকাশের দিকে চেয়ে বলে, ফাঁদ কোথায় স্থাপন করা হয়েছে? কিছুটা আড়াল থেকে সবটা শুনল রাজ। অতঃপর লোকেশন জেনে নিয়েই নীরবে সেখান থেকে সরে গেল সে। রাজের নাম্বারে কয়েকবার কল করেও লাভ হয়নি। বাসায় ফিরতে দেরি হয়, এখন শাওয়ার নিতে ব্যস্ত সে। ফোন পড়ে আছে খাটের এক পাশে, তাই হয়তো শুভর কলের শব্দ তার কান অব্দি পৌঁছাচ্ছে না। খানিকটা বিরক্তি প্রকাশ করে ফোন কেটে দিল শুভ। অপচয় করার মতো সময় নেই। রুশানের জীবন মরণের প্রশ্ন এটা। ভাবতেই কাউকে ফোন করে সে। গম্ভীর স্বরে বলে, একটা বাইক ও প্রয়োজনীয় কিছু কাপড় রেডি করে রাখো, সাথে কিছু অস্ত্র রাখবে, আমি একাই আসছি, হাতে সময় কম, কুইক। বলেই ফোন রেখে দেয় শুভ। আড়াল থেকে এক পলক ইব্রাহিম তালুকদার ও আকাশের দিকে দৃষ্টিপাত করে অতঃপর রওনা দেয় তার ক্ষণিকের গন্তব্যে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মৃদু শীতলতা গায়ে মেখে নিজ গন্তব্যে ছুটে চলেছে রুশান। দুশ্চিন্তা যেন চারপাশ থেকে ঘিরে রেখেছে তাকে। একদিকে রাষ্ট্রীয় দায়িত্বে তার গোপন অভিযান, অন্যদিকে প্রিয়তমাকে আইসিইউতে থেকে বের করার বিষয়টা নিয়ে দুশ্চিন্তা যেন তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। বাবা বলেছিল রাইসার অবস্থা উন্নতি হওয়ার সব ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যার পরই আইসিইউ থেকে বের করবে। এক পলক হাতঘড়ির দিকে তাকায় রুশান, দেখে রাত 9টা, অর্থাৎ রাইসাকে আইসিইউ থেকে বের করার সময় হয়ে এসেছে, অথবা বেরও করে নিয়েছে হয়তো। এখন কেমন আছে রাইসা জানা তীব্র কৌতূহল যেন পীড়া দিচ্ছে খুব।
এমন একটা সময় প্রিয়তমার পাশে থাকা সম্ভব হচ্ছে না তার, যেন এটা মেনে নেওয়াটা খুব বেশি কষ্টসাধ্য তার জন্য। পাশ থেকে কারো কথার শব্দ ধ্যান ভাঙে রুশানের। পুনরায় স্যার সূচক শব্দে পাশে ফিরে তাকায় সে। ড্রাইভার বলে, স্যার কোনো সমস্যা? নড়ে চড়ে বসে রুশান। নিজেকে স্বাভাবিক করে নিলেও পাশের জন পুনরায় বলে, আমরা কি শর্টকাট রাস্তা ব্যবহার করব? এই রাস্তায় কতক্ষণ সময় লাগবে? ড্রাইভার বলল, মেইন রোড থেকে 10-15 মিনিটের কম, সাথে রাস্তাটাও অনেক নিরিবিলি। ম্যাপ অনুযায়ী এই রাস্তায় ব্যবহার করার জন্য বলা হয়েছে। এদিকে হসপিটালে অবস্থান করছে পরিবারের সকলে। রাইসাকে নিয়ে সবার মাঝে তীব্র টেনশনের সীমা পেরিয়ে প্রশান্তির সুবাতাসে বইতে শুরু করে। রাইসার অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত। আইসিইউ থেকে বের করে এখন প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাকে। এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে ডাক্তার। বিস্তারিত জানার জন্য আরশি ও আরিশা দুজনে গিয়েছিল হৃদের কাছে। পজিটিভ রেজাল্ট পেতেই চেয়ারে বসে পড়ে আরিশা। হাস্যোজ্জ্বলভাবে মোনাজাতের মতো হাত উঠিয়ে শুকরিয়া আদায় করে সে, যেন তার সব সুখ ও প্রাপ্তি এখানেই। হাসি ফুটে ওঠে আরশির চেহারায়ও। উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন হয়ে খুশিতে আচমকাই হৃদের গলা জড়িয়ে ধরে সে, অনেকটাই কম বয়সী মেয়েদের মতো। খানিকটা মৃদু হাসে হৃদ। অতঃপর আরশির কানের কাছে মুখ নিয়ে বলে, ম্যাডাম, এটা হসপিটাল। নিজের সজ্ঞানে ফিরে আসলেই হালকা করে সরে দাঁড়ালো আরশি। নিজের আপুর দিকে চেয়ে লাজুকতায় হালকা দৃষ্টি নত করলো। বিষয়টা বুঝতে পারে হৃদ। আরশির লাজুকতা কাটাতে নিজেই এক হাতে আরশির কাঁধ স্পর্শ করে নিজের গা ঘেঁষে দাঁড় করালো। গম্ভীরতার মাঝে মৃদু হেসে আরশির মুখের দিকে চেয়ে বলে, এবার ছেলের বউয়ের জন্য তৈরি হওয়া দুশ্চিন্তার ভার কিছুটা হালকা হয়েছে তো? হ্যাঁ সূচক হালকা মাথা নাড়ালো আরশি। অতঃপর বেরিয়ে এসে অন্য সবার কাছে এগিয়ে গেল। ফরিদানটি সহ সবাই উপস্থিত ছিল এখানে। সুখবর পেয়েই যেন প্রশান্তি এসে আলিঙ্গন করে নিল তাদের। খুশিতে দুচোখ ভরে উঠে ফরিদানটির। ফোন বের করে রুশানের নম্বরে কল দিল সে, কিন্তু ফোন বন্ধ। খানিকটা অবাক হয়ে বলে, আজব, এমন একটা সময় ছেলেটা কোথায় গেল? আবার ফোনও বন্ধ করে রেখেছে। দেখো তো কাণ্ড। অভিযানের সময় ফোন বন্ধ করে রাখে রুশান। বিষয়টা বুঝতে পেরে পাশ থেকে নিবিড় বলে, রুশান হয়তো কোনো কাজে আটকা পড়েছে আন্টি, সমস্যা নেই, আমি দ্রুতই জানিয়ে দিব তাকে। ছুটে চলে রুশানের গাড়ি। রাস্তার একপাশে জঙ্গলের ন্যায় একটা বড় বাগান, চারপাশটা যেন অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। আচমকাই গাড়ির সামনে গাছ ভেঙে পড়ায় ব্রেক চাপের ড্রাইভার। পেছনে আরও একটা মাইক্রোবাস ছিল, সেখানে আরও 8 জন সদস্য ছিল, আর এই গাড়িতে 4 জন। গোপন অভিযানে বের হওয়ায় সরাসরি গাড়ি নিয়ে বের হয়নি রুশান, ইউনিফর্ম নিয়েও না। পেছনের গাড়ি থেকে 5 জনের সদস্য নেমে এগিয়ে গেল রাস্তার পড়া গাছটার সামনে। অন্ধকারে দূরের কিছু তেমন দেখার উপায় নেই। গাছ পড়ার কারণটা বুঝতে আশেপাশে তাকাতেই পরপর 5টা বুলেট এসে আঘাত করে 5 জনের মাথায়। আচমকাই এমন কিছু ঘটায় অনেকটাই হচকচিয়ে যায় রুশান। কয়েকটা বুলেট গাড়ির ক্লাসে এসে আঘাত করতে মাথা ঝুঁকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সে, যেন কোনোরকম নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে। কিন্তু বাকি 3 জন নামার সময় পায়নি। তার আগেই বুলেটের আঘাতে যেন শক্তি হারিয়ে ফেলে তারা। পিস্তল বের করে হাতে নেয় রুশান। চারপাশে অস্থিরতা মিশ্রিত দৃষ্টি বুলিয়েও কারো সন্ধান মিলছে না। তাহলে গুলিগুলো আসছে কোথা থেকে? আচমকাই একটা বাইক গাড়ির উপর দিক দিয়ে পাশ কাটিয়ে গেল। পেছনের গাড়ি ওভারটেক করতেই ভেতরে কিছু একটা ছুড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায় বাইকটা। কয়েক সেকেন্ডের মাঝেই মাইক্রোবাসটা হাওয়ায় বাজির ন্যায় উড়ে গেল। আগুনের তাপে এক হাত সামনে দিয়েও কিছুটা দূরে ছিটকে পড়ে রুশান। হাতে পিস্তলটা ছুটে একপাশে গিয়ে পড়তো তার। উঠে দাঁড়াতেই 3টা বাইক এসে ঘিরে নেয় তাকে। চারপাশে ঘুরতে থাকা বাইকগুলোর পেছনে বসা ছেলেগুলো হকি স্টিক দিয়ে পরপর 8-10টা আঘাত করতেই মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে তার। যেন কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাচ্ছে সব। প্রথমে পাশ কাটিয়ে যাওয়া বাইকটাও এগিয়ে এসে দাঁড়ায় তার সামনে। রুশান মাথা তুলে তাকিয়ে দেখে একটা মেয়ে, শরীর হালকা চিকন করে মাথায় হেলমেট পরা। তার ক্ষণিকের ব্যবধানেই একটা মেয়ে এত কিছু ঘটিয়ে ফেললো, তা যেন বিশ্বাসই হতে চাইছে না রুশানের। রক্তাক্ত হয়ে আছে রুশান। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সেই 5 জন ছেলে। তাদের পাশে স্নিগ্ধা নামের মেয়েটা। সে যেমন আদেশ করেছে রুশানকে তেমনভাবেই আঘাত করেছে ছেলেগুলো। অতঃপর ছেলেগুলোকে দায়িত্ব দিয়ে বাইকে উঠে বসে সে। একটা ছেলে পিস্তল তাক করে আছে আহত রুশানের দিকে। চোখ বুজে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিল রুশান। চোখের সামনে বারবার ভেসে উঠছে রাইসার মায়াবী মুখটা। আসার সময় সেই আইসিইউতে দেখে এসেছিল, আর দেখার সুযোগ হয়ে ওঠেনি। হয়তো রাইসাও তার অপেক্ষার প্রহর গুনছে, কিন্তু কে জানতো আর ফেরা হবে না তার কাছে, দেখা হবে না মায়াবী মুখের মিষ্টি হাসিটা। ছেলেটা রুশানের মাথায় গুলি করতে যাবে, ওই সময় দূর থেকে ছুঁড়ে মারা একটা ধারালো ছুরি ধেয়ে আসে। ছেলেটার কবজি কেটে পেছনের একটা গাছে গিয়ে গেঁথে যায় ছুরিটা। পিস্তল সহ মাটিতে পড়ে যায় ছেলেটার হাতের কাটা কবজি। ছেলেটার চিৎকারের সাথে রক্ত ফিনকি দিয়ে রুশানের মুখে গিয়ে পড়ে। চোখ খুলে তাকায় রুশান। পাশের সবাই আতঙ্কিত দৃষ্টিতে ছুরিটা ছুটে আসার দিকে লক্ষ্য করে সেদিকটায় তাকালো। স্নিগ্ধা নামের মেয়েটা বাইক স্টার্ট দিতেই আগন্তুকের করা গুলি এসে আঘাত করে তার বাহুতে। অন্য হাতে তার চেপে ধরে স্নিগ্ধা। আগুন জ্বলতে থাকা আবছা আলোয় এক পলক তাকায় সেদিকে। দেখে কিছুটা দূরে মুখোশ পরা একটা ছেলে দাঁড়িয়ে। তার দিকে চেয়েই অতঃপর এক টানে চলে গেল সেখান থেকে। বাকি 4টা ছেলে হাতে 1.5 হাত লম্বা ধারালো ছুরি নিয়ে ছুটে গেল সেই আগন্তুক ছেলেটার দিকে। বিপরীতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুভ। তাদের তেড়ে আসতে দেখে অন্য হাতের ধারালো ছুরিটা
ছুরিটা শক্ত হাতে চেপে ধরল সে। একটা ছেলে তার কাছে গিয়েই তাকে আঘাত করতে যাবে, তখনই সে কিছুটা ঝুঁকে ছুরির নিচ দিয়ে পার হয়ে কৌশলে পেছন থেকে ছেলেটার গলায় ছুরি চালিয়ে দিল। কয়েক পায়ে গিয়ে আরো দুটো ছেলের সামনে গিয়ে একইভাবে গলা কেটে ফেললো আরেকজনের। অন্যজনকে সুযোগ না পেয়ে বুকে লাথি মেরে ছিটকে ফেলে দেয় কয়েক হাত দূরে। অপর ছেলেরও গলা কেটে দিয়ে রুশানের দিকে পিস্তল তাক করা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। হাঁটা হাত চেপে ধরে আছে ছেলেটা। শুভ এক হাতে জড়িয়ে ধরে তাকে, অন্য হাতে হিংস্র আক্রমণে ছুরি দিয়ে তার পেটে পরপর 3-4 বার আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। ক্ষিপ্ত হয়ে আছে শুভ, যেন তার ক্রোধ আজ জ্বালিয়ে নিঃশেষ করে দিবে সব। লাথি খেয়ে দূরে ছিটকে পড়া ছেলেটা উঠে আসতে চাইলে অগন্তক হাতের ছুরিটা তার দিকে ছুঁড়ে মারতেই তা গিয়ে গেঁথে যায় ছেলেটার বুকে। মাটিতে লুটিয়ে পড়ে সেও। কিছু সময়ের জন্য যেন একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেল চোখের সামনে দিয়ে। কিছুক্ষণের মাঝেই 5টা ছেলের শরীর নিস্তেজ হয়ে যায়, রক্তে ভেসে যায় চারপাশ। রুশান অবাক হয়ে চেয়ে আছে মুখোশ পরা শুভর দিকে। দেখে মনে হচ্ছে একজন দক্ষ ফাইটার সে, নয়তো মুহূর্তে 5টা ছেলেকে একসাথে নিস্তেজ করে ফেলা কোনো মুখের কথা না। কিন্তু সে তাকে বাঁচালো কেন সেটাই মাথায় আসছে না রুশানের। কে এই ছেলে? মাটিতে পড়ে থাকা পিস্তলটা নিয়ে উঠে দাঁড়ায় রুশান। সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে শুভর দিকে চেয়ে বলে, কে তুমি? কিছু বলল না শুভ। এবার রুশান তার মাথায় পিস্তল তাক করে বলে, জিজ্ঞেস করেছি কে তুমি, আমাকে কেন বাঁচালে, উদ্দেশ্য কি তোমার? এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে শুভ। রুশান এবার হাত বাড়িয়ে শুভর মুখোশটা খুলতেই যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায়। কারণ ছেলেটা আর কেউ না, তারই নিখোঁজ হয়ে যাওয়া বন্ধু নিলয়, যাকে গত 2 বছর ধরেও সবাই মৃত বলেই জানে। তাহলে আজ কিভাবে সে রুশানের সামনে দাঁড়িয়ে রুশানের হাত থেকে পিস্তলটা ছুটে নিচে পড়ে শব্দধ্বনি তুলল। বিস্মিত দৃষ্টিতে নিলয়ের দিকে চেয়ে থেকে অস্পষ্ট গলায় বলে, নিলয় তুই? পূর্ব কথা। হাত বাড়িয়ে নিলয়ের কাঁধ স্পর্শ করে রাজ। তার দিকে চেয়ে শান্তস্বরে বলে, জানি কাজটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু তোর উপর যথেষ্ট বিশ্বাস আছে আমার। এই দায়িত্ব শুধু আমার জন্য না, রাষ্ট্রের জন্য। কখনো ভুলে যাবি না, রাষ্ট্রজুড়ে রাজনৈতিক পর্যায়ে ও সন্ত্রাস পর্যায়ে জুলুমের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য আমাদের জীবনের চেয়েও বড়। রাজের দিকে তাকায় নিলয়, ভরসা দিয়ে বলে, নিরাশ করব না কখনো। কালো অধ্যায়গুলো জীবন থেকে মুছে ফেলেছি অনেক আগেই, রাতের অন্ধকার কাটিয়ে সকালের সোনালি সূর্যের ন্যায়। এখন সত্যই হলো আমার একমাত্র পথ। আর এই লক্ষ্যে প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিব। নিশ্চুপ হয়ে নিলয়ের দিকে চেয়ে আছি রুশান। চোখে মুখে বিস্ময় ধরে রেখে পুনরায় বলে, তুই বেঁচে আছিস ভাই, এটা কিভাবে সম্ভব? কয়েক সেকেন্ড নীরব থাকে নিলয়, অতঃপর শান্তস্বরে বলে, এই নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুরতা থেকে বেঁচে থাকতে হলে তোকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। নিজেকে ধরে রাখা যেন অসম্ভব হয়ে উঠেছে রুশানের জন্য। এত বছর পর হারিয়ে যাওয়া বন্ধুকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছে। আচমকাই এগিয়ে তাকে বুকে জড়িয়ে নিতে চাইলে 2 কদম পিছিয়ে হাতের ইশারায় রুশানকে থামিয়ে দেয় নিলয়। পুনরায় শান্তস্বরে বলে, একজন দায়িত্ববান অফিসারের এতটা আবেগী হওয়া উচিত নয়। আমার বাকি জীবনটা আমি রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছি, তাই আমাকে দেওয়া দায়িত্ব সম্পূর্ণ করার আগে প্রিয় মানুষদের কাছে ফিরে যাওয়া সম্ভব না। দায়িত্ব সম্পূর্ণ হলে সব বন্ধু আবারও একসাথে বসবো আড্ডায়। হয়তো কখনো নাও ফিরতে পারি, কারণ আমার পথ চলা রাস্তা জ্বলন্ত আগুনের মতোই। তাই এই পথ চলা শেষ হওয়ার আগেই কেউ যেন জানতে না পারে আমি বেঁচে আছি। এটা তোর আর আমার মাঝে রাষ্ট্রের গোপনীয়তা। বলেই অন্যদিকে চেয়ে কয়েক সেকেন্ড চুপ রইল নিলয়। হয়তো নিজের আবেগ সামলে নিচ্ছে সে। অতঃপর পুনরায় রুশানের দিকে চেয়ে বলে, একজন বিশ্বাসঘাতক হাজার শত্রুর চেয়ে ভয়ঙ্কর। আজ তোর এই বিপদে পড়ার কারণ হলো তোর কাছের কারো বিশ্বাসঘাতকতা। তোদের নিজেদের মাঝে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, যে তোদের সব খবর আকাশের কাছে পৌঁছে দেয়। আমার যতটুকু মনে হয় হয়তো আকাশেই সেই বিদ্যুৎ। আর তোদের মাঝে কে তার হয়ে কাজ করছে তা আমি জানি না। সম্ভব হলে জানার চেষ্টা করব, কিন্তু তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার দায়িত্ব তোর, নয়তো সব কিছু ধ্বংস করে দিবে সে, সব কিছু। যাই হোক, এখন তালুকদার বাড়িতে আমার অনুপস্থিতি বুঝে ওঠার আগেই ফিরে যেতে হবে আমার। ভালো থাকিস, হয়তো আবারও দেখা হবে কোনো একদিন। বলেই পুনরায় মুখোশ পরে নেয় নিলয়। অতঃপর ধীর পায়ে পেছন দিকে হাঁটা ধরে সে। কিছু সময় মাঝেই চলে গেল অনেক দূরে। দমকা হওয়ায় নিলয়ের নিজেকে আড়াল করে রাখা চাদরের মতো লম্বা কাপড়টা যেন উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সে। রুশান এক পলক চেয়ে আছে সেদিকে, যেন সব স্বপ্নের মতো মনে হচ্ছে আজ। স্নিগ্ধার কল আসে আকাশের ফোনে। একটা ছেলে এসে সব প্ল্যান নষ্ট করে দিয়েছে শুনতেই হাতে থাকা ক্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারে আকাশ। তবুও যেন রাগ শান্ত হলো না তার। কিভাবে এই প্ল্যান ফাঁস হলো যেন কিছুই মাথায় আসছে না তার। এর মাঝেই অবনী এসে উপস্থিত হয় সেখানে। পাশের রুম থেকে শব্দ শুনে দৌড়ে এসেছিল সে। কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? নিজেকে কিছুটা শান্ত করে নেয় আকাশ। কিছুই বুঝতে দিল না অবনীকে। স্বাভাবিক স্বরে বলে, কিছু না। শুভ কোথায়? তাকে বল এসব পরিষ্কার করে নিতে। অবনী কিছু না ভেবে বলে, আচ্ছা আমি করে নিচ্ছি, তুমি একটু শান্ত হয়ে বসো। অবনীর কথায় আকাশ ভ্রুকুচকে ফের বলে, তুই কেন করবি? শুভ কোথায়? কয়েক সেকেন্ড নীরবতায় কাটলো। অবনীকে চুপ থাকতে দেখে আকাশ গলা ছেড়ে ডেকে উঠে, এই শুভ।